মধ্যে উপস্থিত রয়েছেন কবি দীপঙ্কর বাগচি, কবি অদিতি রায়, কবি সীমিতা মুখোপাধ্যায়। আর কেউ আছেন কি? বেশ, আমরা আজকে গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলার চতুর্থ দিনে এসে পৌঁছেছি। আমাদের মেলার উদ্বোধন করেছিলেন 16ই মার্চ কবি জয় গোস্বামী। তাকে জীবনকৃতি সম্মানিত করা হয়েছে গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলার পক্ষ থেকে। গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলা চলবে আগামী 22শে মার্চ পর্যন্ত। আমি কবি দীপঙ্কর বাগচি, কবি অদিতি রায় এবং কবি সীমিতা মুখোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কবিতা পাঠ শেষ হলে লোকগান তো থাকছেই। আজকে হাওয়াটা একটু কম আছে, কেন ঠিক জানি না, হয়তো মেঘলা আকাশ সেই জন্য। গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ছোট্ট করে একটি বই মেলা হচ্ছে। আমরা একটা ছোটোখাটো বই মেলার আয়োজন করেছি এবং তার সঙ্গে এখানে রয়েছে গ্রাম কৃষ্টি মেলা, যেখানে গ্রামীণ হস্তশিল্পের সম্ভার বসেছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি অনুষ্ঠান। প্রথমে কবি সীমিতা মুখোপাধ্যায়কে দিয়ে শুরু করছি। সীমিতাদিকে অনুরোধ, সীমিত না রাখতে আজকে কবিতা পাঠ। তোমার যতগুলো ইচ্ছে ততগুলো পড়ো, আমরা কবিতা শুনতে ভীষণ আগ্রহী। গোধূলি আমার প্রথম নিবেদন ব্লাডি মেরি 1। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, আমার হাত থেকে পেয়ালা কেড়ে নিতে গিয়ে কেটে দিয়েছো আমার আঙুল, আর আমি ফোঁটা ফোঁটা করে কেচাপ ঢেলে দিচ্ছি তোমার রয়্যাল জিন পুলে, যেখানে ভাসছে তোমার ফেলে দেওয়া বালিকাদের লাশ, যারা বারবার নিয়ে গেছে তোমায়। তুমি কি ভেবে দেখেছো কার থেকে, কোথায় এবং কেন? আমার কানের কাছে ফিসফিসিয়ে বলছো তুমি, অথচ দেখছো না আমার চোখ বেয়ে নেমে আসছে ব্লাডি মেরি, ভীষণ নোনতা। আমিও রক্তকান্না কাঁদি রাত ভোর তোমার মাংসের বুকে মাথা রেখে। এই সিরিজের দ্বিতীয় কবিতা। আমার লিপস্টিক ভেবে খেয়ে ফেলেছ আমার ঠোঁট, আর বলছো সুন্দর দেখাচ্ছে আমাকে। আমি আয়নায় দেখছি ওষ্ঠ অধরহীন রক্তাক্ত এক মুখ। তুমি পরম যত্নে লিপ বাম মাখিয়ে দিচ্ছ আমার এবড়ো খেবড়ো দাঁতে। এরপর আমাদের আর কোনো গন্তব্য নেই। পাকদণ্ডি বেয়ে আমরা নেমে আসছি আমোদিনী মোমোর দোকানে। সেই আপেল রমণী ছোট ছোট কোকুনে ভরে তুলে দিচ্ছে তার সন্তান। দুরন্ত গতিবেগে আমরা অদৃশ্য হয়ে যাচ্ছি কাচের ওপারে, যার উল্টো দিকে দাঁড়িয়ে আমি হাসতে হাসতে বলছি ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ঠিক 3 বার। 3 নম্বর, 2 আউন্স ভদকা, 4 আউন্স টমেটো জুস, নুন এবং গোলমরিচ, মিশিয়েছে কিছু নীতিহীন শর্ত, পালিয়ে যাওয়ার পটভূমিকা, আমার খসখসে চামড়া, ত্বকের নিচে
ব্লেডে কাটা নির্লিপ্ত স্নায়ু, যারা টুকরো টুকরো হয়ে ভেসে আছে তোমার স্পর্শে। আমাদের মেরুদণ্ড বেয়ে ধাপে ধাপে গড়িয়ে পড়ছে বিচ্ছিন্ন যত অঙ্গ প্রত্যঙ্গ। আমরা দুজনে খুঁজে নিচ্ছি কোনটা কার হাত, পা, মুখ, বৃক্ক। অন্ত্র জড়িয়ে পেঁচিয়ে গেছে চাউমিনের মতো। একে তুমি আদর বলো? তোমার রন্ধ্রে রন্ধ্রে এখনো বিষ। রাত্রি চেরা অ্যাম্বুলেন্স, কিছুতেই আলাদা হতে দেব না তোমায়। একটু আস্তে কথা বলুন প্লিজ, আমার কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটছে। 4 নম্বর কবিতা। ডাইনির কালো পোশাক ও হাড়ের অলঙ্কারে সেজে যাব তোমার 14 পুরুষের ভিটে। মাটিতে গোল কেটে তার মধ্যে আঁকব শয়তানি তারকা, যার 5 কোণে বসবে তোমার আত্মীয়দের খুলি। থাকবে কিছু অপার্থিব চিহ্ন সংকেত, জ্বলবে মোমবাতি। এই বংশে জন্ম নেবে আমার রাক্ষসী কন্যা, যে তার জ্ঞাতি ভাইদের অধর পান করে তাদের রক্তে রক্তে মিশিয়ে দেবে অজাচার। তারপর বসবে গিয়ে তোমার নরম কোলে, পিতার পোশাকের ওম টেনে নিয়ে ঘুমিয়ে পড়বে নিশ্চিন্তে। যেমন একটা ঘুম আমি চেয়েছিলাম, কখনো বলতে পারিনি তোমায়। 5 এবং শেষ। এইসব আবেগহীন লেখা অনুভূতিহীন যৌনতার মতো রূঢ়। শিথিল করো আলিঙ্গন, আমাকে ছাদে উঠতে দাও। শীত রোদ্দুরে পিঠ রেখে লাল নীল কাগজের উড়োজাহাজ ওড়াবো আকাশে। খপ করে ধরে নেব তোমার ধাতব নভোযান, হৃৎপিণ্ডের ভেতরে ফেলবো লুকিয়ে। ফিনকি দিয়ে ছুটবে রক্ত, আলগা করো চুম্বনের বাঁধন। প্রেমহীন নিথর সম্পর্কের নাকপাশ খুলতে খুলতে আমি ভাববো, কাঁদছি কেন আমি? তোমাকে তো ফিরে যেতে দিইনি। আমার এলোমেলো ভূখণ্ড ছেড়ে বর্ষণরত স্যাঁতস্যাঁতে ছত্রাকে ভরা তোমার নিজস্ব সবুজাভ করুণ জগতে। ধন্যবাদ। ধন্যবাদ সীমিতা মুখোপাধ্যায়কে। সীমিতাদির একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে এই কবিতা প্রিজার্ভেশনের একটা বিষয় আছে সীমিতাদির। একটুখানি দেখিয়ে দিলে ভালো হয় দর্শকদের। একদম অ্যান্টিক একটা ডায়েরির মধ্যে কবিতাগুলোকে কি সুন্দর রেখে দিয়েছে। এবং এটাই বোধহয় আমার কোথাও গিয়ে মনে হয় কবিদের যাপন। অ্যাকচুয়ালি কবিদের না গায়ক বা ধরুন নৃত্যশিল্পী এদের সঙ্গে তুলনা করলে চলবে না। আমরা সবাই পারফর্ম করি, আমরা যারা বাচিক শিল্পী আবৃত্তি করি, প্রত্যেকটা পার্সপেক্টিভ তো আলাদা, প্রত্যেকটা জনার আলাদা। তো সেক্ষেত্রে একজন কবি যখন কবিতা লিখছেন, তিনি যেই মনোভাব নিয়ে লিখছেন বা যেই কনসেপ্ট নিয়ে লিখছেন, যখন তিনি পড়ছেন তিনি সেটার মধ্যে ঢুকেই পড়ছেন, তিনি আবৃত্তি করছেন না, তিনি পাঠ করছেন। অতএব সেই পাঠের মধ্যে কিন্তু তার প্রতিটা ঘামের বিন্দু মিশে রয়েছে, প্রতিটা রক্তের বিন্দু মিশে রয়েছে। সেক্ষেত্রে এটা সত্যিই ভীষণ, মানে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই যাপনের সঙ্গে আমি কাউকে ছোট করছি না, কিন্তু যারা এই যাপনটাকে উপলব্ধি করতে পারেনি তারা এটা বুঝবে না। কারণ পারফর্মেটিভ আর্ট ফর্ম যেগুলো, তার সঙ্গে কবিতা পাঠের একটা বৃহৎ পার্থক্য রয়েছে। তাই তো ঠিক বললাম দীপঙ্কর দা? দীপঙ্কর বাগচি আমাদের মধ্যে রয়েছেন, আমাদের অগ্রজ কবি দীপঙ্কর বাগচি। দীপঙ্কর বাগচিকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি কবিতা পাঠ করার জন্য।
ডেকে নিচ্ছি কবিতা পাঠের জন্য। হ্যালো, আচ্ছা, নমস্কার উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি আমার সম্প্রতিতম বই সমুদ্র দূরে নয় আখর কথা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইমেলায় সেখান থেকে কয়েকটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতার নাম ফুলগুচ্ছে ভোর। পাশ দিয়ে সব দেহ গেল, আমি যেন সাড়া পাই তার। অতিক্রম করে যায় মাঝরাতে পুরনো জাঙাল, শব্দ বয় কাঁপে নিশীথ ফুলের সাথে, চারদিকে স্রোতের হরতাল। কিছুক্ষণ এইভাবে থম মেরে পড়ে থাকতে লাগে, যেন লোধা ছেলের বর্ষায় গিঁথে গেছে সঙ্গীখানি, মৃত্যু এসে ধক ধক করছে শিয়রে। হৃৎপিণ্ড চেপে ধরে আমি আছি অদ্ভুত গোপনে ঘাসে শুয়ে, মাটির সুরঙ্গ নালী, পাছে কোনো শব্দ না হয়। ওই বর্ষা, ওই পদধ্বনি, ওই ঘাম চকচকে ভেজা। অল্পক্ষণ পরে গেলে দূরে মাথা তুলব, সঙ্গীহীন একা সামান্যে বেঁচে যাওয়া প্রাণ, শশক শুকর ইঁদুর রাত্রের করুণ অবদান। যথেচ্ছ এই আর একটুখানি শ্বাস নেয়া, ফুলগুচ্ছে ভোর। যে দেহটি পুড়ে যাচ্ছে আমি তার ফেলে যাওয়া নশ্বর মৃন্ময় আতর। দ্বিতীয় কবিতায় যাওয়ার আগে একবার ধন্যবাদ জানাচ্ছি বিজল্প পত্রিকাকে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান যেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কবিতা পাঠের সুযোগ করে দেওয়া হয়েছে। তো আমি দ্বিতীয় কবিতা যেমনটি সে নয়। বহুদিনে বুঝতে শিখেছি ভালোবাসা জটিল জিনিস। শরতের রোদ নয় ডুবো রোদ, ভেসে যাবে ফুলের শরীর। মাঠের আকাশ নয় অনন্ত কাল ধরে ধ্রুব, সময়ের গতি নয় নির্ভুল নিরপেক্ষ ক্লিব। বহুদিনে মানতে শিখেছি ভালোবাসা জটিল জিনিস। তার মন নানা ছাঁচে গড়া, পুরুষালী, কখনো মোষের মতো বুনো, উগ্র ও ছাতি মেরে নেশা, কখনো নারীর মতো ন্যাপথলিনের ঘ্রাণে পাট ভাঙা শাড়ি। ভালোবাসা অঙ্কের খাতা, তারও পরে কার চুপি, জুয়ারির হাতের দোসর। তার মন হাঁটু জল পাড়া, তার মন নিরালা কবর। বহুদিনে বুঝতে শিখেছি নিবেদন সম্মানহীন, তাই দূরে দূরে বাঁশি বাজে পার্থিব মাথুরের দিন। তৃতীয় একটি কবিতা পড়ব। কবিতার নাম বিরহ অছিলা মাত্র। বিরহ অছিলা মাত্র সম্ভোক্ত কবিতার সাথে, কবিতা ও আমি শুধু ষড়যন্ত্রময় দ্বিতীয়ার সদন্ত চাঁদে। এই তেরচা আলো আর এই তেরচা শব্দ গাঁথা শিলা কোনো এক জাদুঘরে একদিন পাতার নিবিড়ে ভেসে উঠে প্রকাশ্যেই ভেঙে দেবে রহস্য জল্পনা। লেখা থাকবে ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞানে, কবিতা যে বহুরূপী 64 কলায়। তুমি তো অছিলা মাত্র সম্ভোক্ত শিল্পের সাথে, কবি আমি ব্যভিচারী প্রতি প্রেমে প্রতিদিনে রাতে। আমার চতুর্থ কবিতা এতগুলো হঠাৎ পড়তে বলা হয়েছে, কোনটা পড়বো বুঝতে পারছি না। যাই হোক, কবিতার নাম নিমন্ত্রণ পত্র। কোথাও তো যাওয়া উচিত, সাদা ঘর সমুদ্রের ধার, অথবা গাছের বাড়ি বৃষ্টির অরণ্যে। নিমন্ত্রণ করে গেল যারা ঝড়ের একান্তে এসে, হাত ধরে বলে গেল অবশ্যই আসবেন যে কোনো শোকের রাতে, যে কোনো বিহনে। যাওয়া তো উচিত সেই দেবদারু ইত্যাদি সরলবর্গীয় লোক, মাথা তুলে পাহাড়েও খাড়া, ভয় নেই অতল প্রপাতে বলে গেল হাত ধরে যারা। তাদের কাঠের ঘরে শ্যাওলায় হিম ধরা দিনে, মস ফার্ন লাইকেন ঝুলে আছে দেয়ালে দেয়ালে। সাজানো বাতিরা ভেঙে গেলে
প্রায় কিছু না গুছিয়ে চলে যাওয়া যেত সেই সিঁড়িতে সিঁড়িতে। অথচ কী সব জাল মাকড়সা বুনে রেখে দেয় হাটে ও বাজারে। এই ঘর জেলখানা, একত্রে পিষে ফেলে নিমন্ত্রণ পত্র উহাদের। তবু তো যাওয়াই যায়, একদিন যাবে নাকি? সামুদ্রিক বিছানায় শুয়ে আকাশী নিঃশ্বাস নিতে দুগ্ধ ফেননিভ শয্যা এক রোদে আর রোদে ভরে যায়। শেষ আরেকটি কবিতা পড়ে শেষ করব। কবিতার নাম আগুনের সদর দপ্তর থেকে বলছি। পাহাড়কে বিদায় জানিয়ে ফিরে আসতে দুঃখ হয়। ঘরের ঠিকানা আমার যেহেতু আগুনের সদর দপ্তর। আজ এ পুড়ছে, কাল ওর গায়ে, আর নীল কেরোসিন ঢালা আকাশ কয়েকটা শুনানির ডেটে থমকে আছে বৃষ্টির আশায়। আমি একবার জীবনের দিকে হাঁটি, একবার ভ্রমণে বেরোই। যেহেতু সঞ্চয় নেই তাই নেমে আসতে হয় অভাগী সন্ধেবেলা নিচু চালের বাড়িগুলোতে। এখানে চৈতন্য ডুবুডুবু গতকল্য জলে ভেসে যায়। আগামীও সুনিশ্চিত প্রধান সাক্ষীর জলদি মৃত্যুদণ্ডের রায় দেবে। ছোটোখাটো মানসিক পর্যটনকে বিদায় জানিয়ে এই শহরের পথে ফিরে আসতে শ্বাসকষ্ট হয়। তাই আমি ঘুরে যাচ্ছি কবিতায়, দু একটা ফুলেল শব্দে, রোম্যান্টিক ইস্তেহারের মিথ্যে দোতনায়। অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানকে আয়োজকদের। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। টাকে একদম অন্যরকম করে দিয়েছে অদিতি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে আমাদের অগ্রজ কবি দীপঙ্কর বাগচিকে অনুরোধ করব কবিতা পাঠের জন্য। বলবো, আমি আজকে আমার বন্ধু প্রসূনের ডাকে এখানে এসেছি। প্রসূনের অসাধারণ কাজের সঙ্গী হতে পারলে আমার সবসময় ভালো লাগে। মনে মনে হয়তোবা আমি ওকে আমার নেতৃত্ব বলে মনে করি, কিন্তু আমি নিজের মতো থাকতে ভালোবাসি, একা থাকি, দূরে দূরে থাকি। আমার যে বন্ধুরা এখানে, শাম্ব রয়েছেন তরুণ বন্ধু, তার সঙ্গে আসার পথেই দেখা হয়ে গেল, এরকম অদ্ভুত। তারপরে প্রত্যুষার সঙ্গে দেখা হয়ে গেল, স্মিতার সঙ্গে দেখা হলো, এগুলো দেখতে খুব ভালো লাগছে। এবং আমার খুব ভালো কবিতার অনুভূতিগুলো অসাধারণভাবে প্রকাশিত হয়েছে স্মিতার কবিতায়, কিংবা এই মাত্র যে ছোট্ট মেয়েটি পড়ে গেল তার কবিতায়। আমি 3-4টে কবিতা পড়ছি। লেখাটার নাম দুপুরের কাছে। কেন যে নিঃসঙ্গ দিন আমাকে ছাড়ে না, দারুণ ঝগড়াটে একটা মেয়ে সারাদিন জাপটে থাকে। আলুর বাজারে গিয়ে আমি কিছু ডিম কিনে এনেছি সকালে। তারপর থেকে আরও ঘুম জড়িয়েছে আমার কম্বলে। শীত প্রায় শেষ হয়ে এলো, বিদেহী আত্মারা এইবার নেমে আসবে কবরের পাশে। এক একটি দিন আমাদের এভাবেই যায়, সন্ধেগুলি আগের মতোই পারাপার করে অজানা রাস্তায়। আমাদের ভিতর মহলে চলে খেলা প্রতিদিন দুপুর বেলায়। সহজ কথায় শুধু লিখে রাখতে চাই আমার দুর্বোধ ভাষা। আজকাল তোমাকে দেখলে শান্ত হতে চাই। তবে কি মৃত্যুর পরের দেশে আমাদের আত্মীয়তা আছে? কিন্তু এমন আলোর কথা কোনোদিন ভাবিনি তো আমি। ভারবাহী ট্রেন চলে যায় বহু দূরে, যেখানে সাগাল বছরের পর বছর, অনেক বছর ধরে রেখা আর রঙে মিলেমিশে কিছু একটা বলতে চান নিজের স্বভাবে। আমি কত দীর্ঘদিন শুধু তোমাকে দেখেছি পাড়াগার শান্ত অন্ধকারে,
বিচলিত শামুখের মতো আরও কত আড়াল পেরিয়ে চলে যেতে চেয়েছিলে একা। মানুষ কোথায় যায়, কোন ঘরে, তার আলো ছায়া মনে হয় চিনি। একটি রেখার দিকে চলে যায় আমাদের সব সফলতা, অন্ধকার পাড়াগার ঘুম আর দূরদেশী ছেলেটির ছবি। এবার আমি একটা চতুর্দশপদী পড়ছি। আমার সকল লেখা ছুঁয়ে যায় তাদেরই কেবল, যেখানে সন্ধ্যার মেঘ নেমে আসে দাঁড়ায় কজন। আমার সমস্ত লিপি অন্ধকারে তাদেরই কেবল, যেখানে জীবন হাতে মেঘময় একা একা মন। তোমার ভিতরে জাগে চারুকলা বিবিধ গোপন, রহস্যের পরপারে অতিকায় স্বপ্নের বেলুন। শহরের কোণে কোণে অবিশ্বাস, মহামৃত্যু রণ। আমার সমস্ত লিপি ভেসে গেছে যেভাবে আগুন। বলো কেন এই হত্যা রক্তপাত ভেজায় শহর? কেন এই শ্মশানে নীরবতা অশ্রুর পতন? আবছায়া ঘিরে ধরে গধূলির ওই পারে ঘর। মুহূর্তের বেঁচে থাকা আজ কেন এভাবে এমন? দেবতারা জানে নাকি কেন এই বিনিদ্র যাপন? অন্তরিক্ষ ভেসে যায়, দেশ ভাসে, গাধার পতন। নমস্কার। কি যে বলি, মানে স্তব্ধ। নমস্কার। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিছু লেখা পড়ব। প্রথম কবিতাটি পড়ব আমার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ আয়ু ও ত্রিকাল থেকে। এই লেখাটির নাম শব্দ। শব্দ। এই শান্ত ভোরবেলায় সেই সব উচ্চারণ স্মরণ করো যাদের হাজার ব্যবহারেও নষ্ট করা যায়নি। স্মরণ করো সেই সব স্বীকারোক্তি যাদের লিখতে লিখতে তোমাদের ভেতর বহু গাছের মৃত্যু ঘটে গেছে। হে ভাবলেশীন স্বয়ংক্রিয় বন্ধু বান্ধব, তোমাদের মুখের দিকে তাকিয়ে অজস্র বিদেশি ভাষার কবর ছাড়া অন্য কিছু দেখতে পাই না আর। কার শব্দ বলো তোমরা? কার চিৎকার অনুবাদ করতে করতে তোমরা নিজেদের হাসি কুপিয়ে ফেলেছ? এখানে ঈশ্বরের মতো দেখতে অগন্তি শিশু তোমাদের এই নৃশংসতা বুঝতে বুঝতে বড় হচ্ছে। ওদের প্রতিটি কান্নার মধ্যে মৃত গাছেদের পুনরুত্থানের সম্ভাবনা শুরুতে আমাদের বিহ্বল করেছিল, কিন্তু ধীরে ধীরে বোধগম্য হয় এই সমস্ত শিশু কান্না অনুবাদের অযোগ্য, স্বীকারোক্তির বিপ্রতীপ। শিশুর মতো দেখতে ঈশ্বর কোপানো হাসিগুলোর ওপর গড়াগড়ি দিচ্ছে। এই দৃশ্য লিখতে গেলে শব্দ নয়, স্তব্ধতা জরুরি। এই শান্ত ভোরবেলা অক্ষত উচ্চারণগুলি পোড়ানোর নিমিত্তে স্মরণ করো অগ্নি। শব্দ ধারণের যোগ্য কোনো মুখ যদি জন্ম নেয় কয়েক প্রজন্ম পর, তার সহজ হাঁয়ের ভেতর আমরা ঠিক খুঁজে পাবো আজকের ছাই। আবার ভাষা হবে তখন, আবার অর্থস্থাপনের এলোপাথাড়ি খেলা। আপাতত হে রহস্যময় বন্ধু বান্ধব, যে যার একাকী হাত মৌন জলে রাখো। আর শব্দ নয়, আর অর্থস্তর নয়, স্তব্ধতা বোঝার মন তোমাদের শেষ পরিত্রাণ।
পরের যে কবিতাটি পড়ব সেটির নাম সুখ। একটি শুভাকাঙ্ক্ষা রেখে যাচ্ছি ভেবে আনন্দ ঝরছে সারাদিন। ঠান্ডা জটিল কাজ বহুদিন চোখের বাকল আঁকড়ে রেখেছিল, এখন স্বচ্ছ দৃশ্যের দিকে আয়ুর যাতায়াত দেখতে দেখতে আনন্দ নামছে সারাদিন। যেন এমন আনন্দের দিকে শ্রদ্ধাবনত থাকায় স্নেহ, যেন এমন দৈপায়নের নিচে আমাদের হাড়ের আর্তনাদগুলি গান হবে বুঝেই সবান্ধব নিমজ্জিত আছি। একটি শুভাকাঙ্ক্ষা হাসি জাগিয়ে আশ্রয় চাইছে হাড়ের আড়ালে। আমারই তো রতিফল ইহকাল এড়াতে পারে না। এখানে শত্রুর মুখ, মৃত গাছ, মৃত অন্ধকার। উদ্ধারের আশ্বাস চেয়ে তার পায়ে মানত বাঁধতে বাঁধতে আমরা মন্থনের শব্দ জপ করছি। তারই তো ক্ষয় সজাগ রাখার কথা, তারই তো তপস্যার স্থিতি উল্টে দেওয়ার ক্রিয়া। অথচ অন্যের অধিক কিছু দিতে গেলে তার জরা ক্রমশ দাও দাও করে ওঠে। সমস্ত কুহকে শুশ্রূষা রেখে যাচ্ছি ভেবে স্নেহ কাঁপছে খুব। শুভাকাঙ্ক্ষা রেখে যাচ্ছি ভেবে ত্রাণ ঝরছে আনন্দে। অদেখা দুঃখের পাশে শান্ত শুয়ে আছে দৃষ্ট শোক। এতটা সহজ ছিল বেঁচে থাকা, বুঝিনি কখনো। শেষ যে কবিতাটি পড়ব সেটির নাম নক্ষত্র। নক্ষত্র যে তার সহজ মুখে বলে গেছে ভালোবাসা থাক, তাকে নির্নিমেষ পেলে তবু কিছু বাকি থেকে যায়। বহুরূপী বেশে ঘন অপমান ভাঙাচোরা বাটি, এগিয়ে ভিক্ষায় চায় নিচু মাথা দেহজ কুঠার। অথচ যা ফালা ফালা হয়ে গেছে সে দেহ আড়াল করার চতুর খেলা খেলে ক্রমে টের পাওয়া গেল। আদিম নক্ষত্র থেকে আলো আসে হয়তো এখনো, তবে তার মন ঠিকই নিভে গেছে অলক্ষ্যে একাকী। ফলত যা প্রেম বলে ভ্রম হয় তাই দিতে গেলে সে তার সহজ মুখে বলে গেছে ভালোবাসা থাক। পালিয়ে এসেছি রাতে ঘুমের ভিতরে তাকে, তাও ছুঁয়ে মেখে নিতে নিতে বোঝা যায় একাকী মরেনি। আমারও অলিক চিতা জ্বলে আছে নক্ষত্র সমান। আয়ু স্রেফ আলো দেখে, দহনের খবর রাখে না। নমস্কার। অসাধারণ লাগলো তমগ্ন মুখোপাধ্যায়ের কবিতা। এই দায়িত্বটা আমি শাম্বকে দিয়েছি। এখন কবিতা পড়বেন আজকের সঞ্চালক কবি প্রত্যুষা সরকার। হ্যালো হ্যালো আজকে কবিতা পাঠের আমন্ত্রণ পেয়েছিলাম, তো আমি জানি যে সারা দিন, সারা বিকেল, সারা সন্ধে আমার গলা শুনতে শুনতে অনেকেই হয়তো ভীষণ বিরক্ত বোধ করছেন। মানে আমার মতোই আর কি, আমিও একটু বিরক্তই বোধ করছি। ঠিক বাঁ কানে এসে পৌঁছচ্ছে আমার ভয়েস নিজেরই। তো যাই হোক, কবিতা তো পড়তে হবে এবং নিজের লেখা পড়তে হবে।
প্রেমের মরশুম, বসন্তকাল তো এখনো শেষ হয়নি, বসন্তের একটা কবিতা পড়ছি। কবে শেষ প্রেমে পড়েছিলাম মনে নেই। প্রেমে পড়লে হাড়গোড় হালকা হয়ে যায়। সে জীবন সবচেয়ে বেশি মায়া, ব্যথা লেপে হৃৎপিণ্ড সাজায় অন্ধ ফকির। সেই শেষ শীতকাল, তারপর বোধ হয় আর প্রেমে পড়িনি। প্রেমে পড়লে জীবনের আয়ু বেড়ে যায়, দাপিয়ে বেড়ায় অনন্ত জ্যোৎস্না। দ্বিতীয় কবিতা। লিখতে পারাটাই বৃহৎ অসুখ। তোলপাড় সময়ের ভিড়ে একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়ে আগুন কুড়িয়ে বাড়ি ফেরেন যে কবি, রক্তকে গোলাপ করে দিতে পারেন নিমেষেই। হতাশা পেট ভরে জীবন দেখে, পাখির মতন ফাগুন শরীর, বিপ্লব সেখানে বিলাসিতা। এ এক বিস্ময় যৌবন। প্রেমের কবিতা লিখব ভেবে গণতন্ত্রের জাদুবীজ খুঁজতে বেরোই। জানি না কোন শোকপত্রে লিখতে হবে দলা দলা কাম গন্ধ। লিখতে পারাটাই বৃহৎ অসুখ। মেয়েদের শরীর লিখতে লিখতে আষ্টে গন্ধ এখন ভারতবর্ষের তলপেটে। আমার শেষ কবিতা। বইটির নাম একটা নেইয়ের ওপর দাঁড়িয়ে। এই কবিতাটা আজকে পড়তে ইচ্ছে করলো কারণ যেহেতু আমি নেশা এবং পেশা এই দুটি আমার পাহাড়। বেশ কিছু বছর আগে 2023 সালে উত্তর সিকিমে হঠাৎ করেই একটা ক্লাউড বার্স্ট হয় এবং তার ফলস্বরূপ সেখানে বন্যা হয় এবং আমার বহু বন্ধু বান্ধবের ঘর ভেসে গেছে, ঘর উড়ে গেছে, এমনকি তারা তাদের আত্মীয় পরিজনকে হারিয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে আমার লেখা চুংথাং। ইচ্ছেদের সমান্তরাল করতে করতে কিশোরীবেলার দুর্গন্ধ ফিরে আসে। চেনা আয়নায় ভাস্কর্য লেপে দেখি গাদা গাদা জোঁক কিলবিল করছে ঠোঁটের নিচে। ভেঙে যায় জ্বর চোখ। আলতা হাতে উঠে দাঁড়ায় বাবার মৃত নখ, ঘোলাটে জিভ। পৃথিবীর সমস্ত কোল খালি করে শিশুদের চিৎকার পাললিক হয়ে যায়। এতগুলো জাদু বীজ, হিজিবিজি তুষার মাস, এখনো অবিরাম, শুধু অসংযত অন্ধকার, অর্থহীন ধবধবে ভ্রূণ। আসলে নদীর গর্ভপাত হলে শ্মশানও হাহাকার ছাড়ে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের কবিতা পাঠ এখানেই শেষ হচ্ছে। অবশ্যই স্নেহ তো তুলে দেওয়া যায় না, তো তিনি যেন আমাদের মাথায় হাত রাখেন, এটুকুই। হ্যালো। কবি দীপঙ্কর বাগচির হাতে স্মারক তুলে দিচ্ছেন বিজল্পের সম্পাদক প্রসূন ভৌমিক। সকলকে একটু করতালি দিতে অনুরোধ করব। কবি সীমিতা মুখোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রসূনদা। কবি তমঘ্ন মুখোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিজল্পের সম্পাদক কবি প্রসূন ভৌমিক।
কবি অদিতি রায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিজল্পের সম্পাদক প্রসূন ভৌমিক। কবি প্রত্যুষ সরকারের হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রসূনদা। সকলকে ধন্যবাদ। ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কে শুভ সন্ধ্যা জানাই সকলকে। ভীষণ সুন্দর একটা পরিবেশে গান শোনাতে আসার এই যে সুযোগ পেয়েছি, তার জন্যে গ্রাম কৃষ্টি উৎসব এবং সাহিত্য মেলা যারা আয়োজন করেছেন, রসোই কিং রেস্তোরাঁ, বেঙ্গল ক্রিয়েটিভ ফাউন্ডেশনের সোনাঝুরি হাট এবং যারা পরিকল্পনা এবং পরিচালনায় আছেন বিজল্প, তাদের সকলকে আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিউজিককে, পুবালিকে আমাকে এই সন্ধ্যাটা উপহার দেওয়ার জন্যে। গান শোনাতে পারারও একটা আনন্দ, যে আনন্দ, সেই আনন্দটা যাতে অনেক বেশি করে আমরা পেতে পারি, তার জন্যেই আজকের এই সন্ধ্যায় আপনাদের এখানে আসা। ভীষণ সুন্দর একটা মেলা হচ্ছে, অনেকেই ওখানে ঘুরছেন, তার সাথে সাথে একটু গান, একটু লোকগান, এটাই আমাদের আজকের সন্ধ্যার এটুকুই চাওয়া, যে গান আপনাদের মন ছুঁয়ে যাক। একদম গঙ্গার পাশেই আছি, তাই অনুষ্ঠান শুরুই করব একটি ভাটিয়ালি গান দিয়ে। যদিও এটি প্রচলিত ভাটিয়ালি গান নয়, এই গানটির সৃষ্টি করেছিলেন বাংলা সঙ্গীতের বা পুরো ভারতবর্ষের সঙ্গীতেই এক অসামান্য সঙ্গীত স্রষ্টা শ্রী সলিল চৌধুরী। তবে শুনলে মনে হয় কোনো প্রথাগত লোকগানই শুনছি। অনুষ্ঠানে যাওয়ার আগে একটু বলে দিই, আমার সঙ্গে যারা আছেন আজকে রিদমে, বাংলা ঢোল, তবলা এবং ঢোলে আছেন সন্দীপদা, আমরা পিউদা বলে সকলে ডেকে থাকি। বাঁশিতে আছেন প্রশান্তদা এবং হারমোনিয়াম এবং ব্যাঞ্জোতে আছেন বঙ্কিমদা। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। উথালি পাথালি আমার অথৈ দহিরার পানি ফুল নাই সীমা নাই অথৈ দহিরার পানি দিব
ধন্যবাদ। গানে গানে অনেকেই এখন জুড়ে গেছেন, ভালো লাগছে। লোকগানে নিয়েই এই সন্ধ্যেটা কাটবে। এরপর যে গানটি শোনাবো সেই গানটি আমাদের তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, ধরে ধরে মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একটু হাতে হাতে তালি হতে পারে। এই গানটা তো সকলেরই খুব চেনা গান। যদি একটু আপনাদের মনে হয় এত সুন্দর হাওয়া দিচ্ছে, অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না, আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
অপূর্ব এক চিন্তা, মানে আমরা বলি ভেঙে মোর ঘরের কথা দিলে কিন্তু কথা রাখতে হয়। হাতগুলো কোথায়? কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে ছাসে বধূ মিছাই করো আজ, নদীর ধারে ছাসে বধূ মিছাই করো আজ। ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। আমি আসুন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে ছাসে বধূ মিছাই করো আজ, নদীর ধারে ছাসে বধূ মিছাই করো আজ। ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। হাততালিটা কিন্তু বন্ধ হলে হবে না। কেমন? চিংড়ি মাছের ভিতরে কড়া তাই ঢালেছি কি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতরে কড়া তাই ঢালেছি কি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়। দেখি সমের বিবেচনা কার করে সময়, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। হাততালির আওয়াজ কই? কুলি কুলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কুলি কুলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। চালোর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন।
অসংখ্য ধন্যবাদ। এটি খাঁচার সাথে তুলনা করছেন আর বলছেন যে প্রাণ সে যেন একটা পাখির মতো, সে যে কখন এই দেহ খাঁচায় এসে বসে আর কখন যে বেরিয়ে যায় সেটা বোঝা খুব কঠিন। গভীর দেহতত্ত্বের গান। যাবো আমরা? খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়।